তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে রংপুরের ৫ জেলায় অবস্থান কর্মসূচি। পানির ন্যায্য হিস্সা আদায়ে সবাইকে এক হওয়ার আহ্বান ফখরুলের। ক্ষতিপূরণ পুনর্বাসন সহ ৩ দাবিতে গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের শাহবাগ অবরোধ, যানজটে ভোগান্তি, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গণহত্যার দায়ে সাবেক মেয়র আতিক সহ ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে, গ্রেনেড হামলা মামলায় তারেকের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। এবং রমজানে সুলভ মূল্যে চাল, মাছ, মাংস, ডিম বিক্রি করবে সরকার, বাজারে বোতলজাত সয়াবিনের সংকট না কাটায় ক্রেতাদের ক্ষোভ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। পানির চুক্তিসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপি নেতৃত্বে রংপুর বিভাগের ৫ জেলায় ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি চলছে। লালমনিরহাটে তিস্তা রেল সেতু এলাকায় কর্মসূচি উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় সহ দেশের স্বার্থ রক্ষায় সবাইকে একাট্টা হতে হবে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তাপাড়ের ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে কর্মসূচির ডাক দেয় তিস্তা নদী রক্ষা আন্দোলন। তিস্তাপাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম দিন সকাল থেকে নির্দিষ্ট পয়েন্টে দলে দলে ছুটে আসতে থাকেন হাজারো মানুষ। নদী বাঁচাও আন্দোলন দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলের মানুষের একটি যৌক্তিক দাবি। এই তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই আমরা বাস্তবায়ন চাই। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন। লড়াই না করলে কিছু পাওয়া যায় না। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা সহ অভিন্ন নদ নদীর পানি বন্টন নিয়ে ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। আমরা চাই, আমাদের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা চাই। আন্তর্জাতিক আইন অনুসরণ করে পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ভারতের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। বন্টন করার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বলি, অবিলম্বে আমাদের ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্সার জন্য ভারতের সাথে আলোচনার উদ্যোগ নেন। তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান রংপুর অঞ্চলের মানুষ। আমাদের জোর দাবি আমাদের সরকারের কাছে যে এই কৃষক বাঁচাও আন্দোলন আমরা বাঁচাবো, তিস্তাকে আমরা জাগরণ করবো, গণমানুষের অধিকার আমরা ফিরিয়ে দেব। ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম রাতে লোকসঙ্গীত পরিবেশন এবং মশাল প্রজ্বলন করা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। জাগো বাহে তিস্তা বাঁচাই এই আন্দোলনের সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, তিস্তাপাড়ের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে মানুষরা যে দলে দলে সেই তিস্তা পাড়ের চর তীরবর্তী অঞ্চলে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভরাট করে ফেলেছে। যেটা দেখি যে দুপুর নাগাদ কিন্তু একদম লাখো মানুষের ঢল, যে অর্থাৎ রংপুর বিভাগের ৫টি জেলায় কিন্তু ১১টি পয়েন্ট রয়েছে। এই ১১টি পয়েন্টে কিন্তু লাখো মানুষের ঢল রয়েছে। আমরা প্রথম পর্বে দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা রেল সেতুতে তিনি তার বক্তব্যে প্রথম উদ্বোধন করেন। সেই সাথে পাশাপাশি আরেকটি স্থানে মহিপুর, লালমনিরহাট, মহিপুর, রংপুর, গঙ্গাচড়া এলাকায় যে বক্তব্য রাখেন দুপুরের পর, সেটি হচ্ছে জোনায়েদ সাকি, গণ অধিকার প্রধান সমন্বয়ক। সেই সাথে আরো প্রধান অতিথি হিসাবে এখানে বক্তব্য রাখেন বিভিন্ন বিএনপির নেতাকর্মী এবং স্থায়ী কমিটির সদস্য
সালেউদ্দিন টুকু তারা কিন্তু বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে। এখন কিন্তু নামাজের বিরতি চলছে। আমি একটু তথ্য যদি আপনাদেরকে দেই, সেটি হচ্ছে যে যেহেতু অবস্থান কর্মসূচি 48 ঘন্টা অর্থাৎ 2 দিন কিন্তু এখানে কর্মসূচি পালন হবে। সেখানে কিন্তু মানুষরা সবকিছু নিয়ে এসেছে, বালিশ খাতা কম্বল সবকিছু নিয়ে এসে তারা আজকে রাতে এখানে অবস্থান করবে এবং তাদের যে এই অবস্থান ধর্মঘট, তারা বারবার বলছে একটা কথা যে বাস্তবায়ন না হয়, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন অবস্থান কর্মসূচি পালন করবে, এমনটাই জানিয়েছে এইখানকার যা আন্দোলনরত এবং সাধারণ মানুষদের সাথে আমি যেটি কথা বলে জেনেছি। এবং সেই সাথে আরেকটি বলি যে তিস্তা মহাপরিকল্পনা দাবি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এমনটাও তারা বলছেন। সুমন, আপনাকে ধন্যবাদ। ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহ 3 দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবার। বিকেলে এই অবরোধে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে অতিরিক্ত পুলিশ। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। মনিরুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। জীবন ঝুঁকি জেনেও বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নেমেছিল লাখো ছাত্র জনতা। এদের মধ্যে আহতের সংখ্যাও কম নয়। এবার তারাই নতুন করে নেমেছে রাজপথে। সোমবার বেলা 3টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতের স্বজনরা শাহবাগ মোড় অবরোধ করে। পুনর্বাসন আর ক্ষতিপূরণ সহ নানাবিধ দাবিতে ক্ষোভে ফেটে পড়েন তারা। আমরা যারা আহত হয়েছি সেই ক্ষতিগ্রস্ত শহীদ ভাইদের এবং যারা আহত হয়েছে আহত ভাইদের এককালীন অনুদান বাড়ানো সহ কর্মে অক্ষমদের মাসিক ভাতা বাড়িয়ে 20 এবং কর্মক্ষমদের জন্য 15,000 টাকা দাবি জানান তারা। পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিতের দাবিও জানান আন্দোলনকারীরা। সবাই আমরা একই ক্যাটাগরি বাদ লাগবে না, আমরা সবাই তো জীবন দেওয়ার জন্য যুদ্ধে নেমেছি। আজকে দেখেন আমারে কোন ক্যাটাগরি দিবেন, আমার এই ছবিটা দেখেন আমাকে কোন ক্যাটাগরি দিবেন আপনারা। যারা রাস্তা থেকে আন্দোলন করেছে তাদেরকে আবার নতুন করে ক্যাটাগরি দিতে হবে। এই ক্যাটাগরি আমরা মানি না। আমরা যারা আহত হয়েছি আমরা এই ক্যাটাগরি বন্ধ করতে চাই। বাংলা কথা লেখা আমাদেরকে চিকিৎসা দান করেন, আমাদেরকে 2টা ক্যাটাগরিতে রাখেন, আমাদেরকে জাতীয় স্বীকৃতি দান করেন, ডিজিটাল আইনের আওতায়। এছাড়া আমরা কিছু চাচ্ছি না। আহত ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন এবং জরুরি হটলাইনের কথাও বলেন তারা। অবরোধে যান চলাচল বন্ধ হয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের 5 নেতাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও মহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত কাজী পাপু রিপোর্টে। ছাত্র আন্দোলনে জুলাই মাস জুড়ে উত্তাল পুরো দেশ। রাজধানীতে যে কয়েকটি হটস্পট ছিল তার মধ্যে অন্যতম উত্তরা। সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়ন পর্যন্ত সেখানে সোচ্চার ছিল ছাত্র জনতা। আন্দোলন দমাতে চলে নির্বিচার গুলি, যার পেছনে কলকাঠি নাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আওয়ামী লীগ ও তাদের দোসররা। এসব ঘটনায় করা মামলায় সোমবার সাবেক মেয়র আতিকুল ইসলামকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 1:45 তাকে হাজির করার পর শুনানি হয়। প্রসিকিউশন জানায় উত্তরায় সংগঠিত সহিংসতার ভিডিও দেখে 5 আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে। 16টা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা। রবিন, আব্দুল্লাহ আল মামুন মন্ডল, দেলওয়ার হোসেন রুবেল জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ। আর সহিংসতায় মেয়র আতিকের ইন্ধন ছিল। নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। হোমওয়ার্কের ঘাটতির বিষয় বা ইনভেস্টিগেশন এজেন্সির ত্রুটির বিষয় এইটা কোনোটাই আলোচনা হয়নি। উনি যেটা বলেছেন যে আপনারা একটা প্রেয়ার দিয়েছেন,
সেই প্রেয়ারের ভিত্তিতে যদি আমরা প্রাইমা ফেসি না পাই তাহলে নিশ্চয় আমরা কাউকে অ্যারেস্ট দেখাবো না। এদিকে আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড থেকে হাইকোর্টে খালাস পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাজস্ব বাড়াতে সারা দেশকে করের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। আর রোজার মাসে সুলভ মূল্যে চাল বিতরণে কর্মসূচির কথা জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেছেন, সরকারের নেয়া এ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে দ্বিতীয় দিনের প্রথম সেশনে জেলা প্রশাসকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন উপদেষ্টারা। ব্যবসায়ী ও পেশাজীবীদের ট্যাক্স প্রদানে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, মানুষের ক্ষমতায়ন ও গ্রামীণ শিল্পের সম্প্রসারণে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। ওরা আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স দেয়। ডিসির আইডেন্টিফাই করতে পারে, একটা বড় ডিটেল শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোধহয় ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান। এছাড়া আসন্ন রমজানের সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচির কথা জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এর আওতায় 30 টাকা কেজি দরে 15 কেজি করে চাল পাবে প্রায় 50 লাখ পরিবার। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসকদের ভালোভাবে ব্যবহার করবেন। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। এদিকে চলতি সপ্তাহেই জুলাই নীতিমালা এবং জুলাই অধিদপ্তর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। জুলাই অভ্যুত্থানে নিহতদের জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা দেওয়ার কথা জানান এই উপদেষ্টা। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন রমজানে ঢাকা শহরের 25টি স্থানে সুলভ মূল্যে মাছ, মাংস ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, পয়লা রমজান থেকে 28 রমজান পর্যন্ত ঢাকা সহ সারা দেশে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরু ও খাসির মাংস সুলভ মূল্যে বিক্রয় করা হবে। এ সময় মা ইলিশ সংরক্ষণ নিয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপও তুলে ধরেন উপদেষ্টা। কোনো কিছুতেই স্বাভাবিক হচ্ছে না সয়াবিন তেলের বাজার। দোকানে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। যে দোকানে আছে তা কিনতে গেলেও জুড়ে দেওয়া হচ্ছে নানা শর্ত। এ সুযোগে চড়া দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেলও। এ অবস্থায় ভোজ্য তেলের সংকট সমাধানে সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত তেল খালাস হয়েছে 2,32,000 টন, যা গত বছরের একই সময়ের চেয়ে 69% বেশি। এরপরও সয়াবিনের এই সংকট কেন, প্রশ্ন ক্রেতার। সংকট দেখাইতেছে বাজারে কোনো তেল নাই, আর তেলের দামও যে জানতে পারে হাইতে বাড়াই নিতে আছে। তেলের সাথে এই যে পোলার চালগুলা নিতে বাধ্য করে কাস্টমারকে। কাস্টমসের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি প্রায় 35% বেড়েছে। ঋণপত্র বেড়েছে একই হারে। শুধু তাই নয়, বিশ্ব বাজারেও পণ্যটির মূল্য স্থিতিশীল। ফ্রেশ কোম্পানি কালকে এসে করলো কি, আমাদেরকে আটা দিল, লবণ দিল, চিনি দিল, সরিষার তেলের সাথে ধরাইলো, আর সে 5 লিটার তেল দাম নিছে 842 টাকা। খোলা সয়াবিন তেল বর্তমানে
194 টাকা কিনা। দেশের সরিষা, তিল ও সূর্যমুখী থেকে প্রাপ্ত ভোজ্য তেল উৎপাদনের পরিমাণ মাত্র 3 লাখ টন। উচ্চ ফলনশীল জাত, মানসম্মত বীজ ব্যবহার, উন্নত পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ভোজ্য তেলের উৎপাদন বাড়ানো সম্ভব। সূর্যমুখীর যে সিডের হচ্ছে প্রায় 50% হচ্ছে তেল পাওয়া যায়। দেশের যে কৃষকরা আছে তাদেরকে যদি আমরা আরো বেশি গাইডলাইন দিতে পারি তাহলে এটা অনেকটাই কভার করতে পারবো। পতিত জমি ব্যবহার সহ দেশে তেল বীজের উৎপাদন বাড়িয়ে কমানো যাবে আমদানি, বলছেন কৃষিবিদরা। সরিষা, সয়াবিন, সূর্যমুখী, তিল, তিসি যাই বলেন সবগুলোর ভালো ভালো ভ্যারাইটি, আরো হাই ইল্ডিং ভ্যারাইটি ডেভেলপ করতে হবে। স্বাস্থ্যের জন্য তো সরিষার থেকে সয়াবিন বেশি ক্ষতিকর, তাই সুতরাং মানুষকে বুঝাইতে হবে। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ টন। রমজানে চাহিদা বেশি, 1,80,000 থেকে 3 লাখ টন পর্যন্ত। ক্রাইসিসটা সৃষ্টি হলো, দাম বাড়ানো, এইটার জন্য গভর্নমেন্টকে আগে থেকে মনিটর করা দরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। দিন ঘনিয়ে আসার সঙ্গে অমর একুশে গ্রন্থমেলায় বাড়ছে ক্রেতা দর্শকের পদচারণা, বেড়ে চলছে বেচা বিক্রি। ত্রয়োদশ দিনের বইমেলার খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনি, বইমেলায় আজ কেমন দেখছেন বেচা কেনা? কি জাতীয় বই বেশি বিক্রি হচ্ছে? রেখা, আমরা এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। তো আমি আজকে যেই গুরুত্ব বিষয়টি সামনে আনতে চাই সেটি হচ্ছে যে নিশ্চয়ই জানেন যে আবরার ফাহাদ বাংলাদেশের ইতিহাসের অংশ। তিনি কিন্তু ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। বিশেষ করে আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান দেখেছি তখন কিন্তু যে আবরার ফাহাদ কিন্তু তখন এই আন্দোলনে একটি অনুপ্রেরণার নাম ছিল। আবরার ফাহাদকে নিয়ে অনেক পোস্টার, ব্যানার আমরা দেখেছি এবং স্লোগান দেখেছি। তো এই মুহূর্তে আমরা আবরার ফাহাদকে নিয়ে একজন রাইটার ফারজানা ববি চুমকি, সে একটি বই প্রকাশ করেছে, চেতনায় আবরার ফাহাদ, এবং এই বইটির কিছুক্ষণ আগেই মড়ক উন্মোচন করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে আমরা সৌভাগ্যক্রমে পেয়ে গেছি আবরার ফাহাদের সেই গর্বিত পিতা। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই যে আবরার ফাহাদ, আমরা যে বলছি আবরার ফাহাদের সেই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা একটি স্বাধীন, আমরা মুক্ত ভাষায় কথা বলতে পারছি। সব মিলিয়ে যে আবরার ফাহাদকে নিয়ে একটি বই প্রকাশ হয়েছে, এটি কতটা ভালো লাগে? আবরার ফাহাদের নিয়ে যে বইটা প্রকাশ করা হয়েছে, বইটার নাম হচ্ছে চেতনায় আবরার ফাহাদ। ফারজানা ববি চুমকি বইটা লিখেছে। আসলে বইটা কিছু অংশ আমি পড়েছি। প্রতিষ্ঠানে কিভাবে র্যাগিং হয়েছে, তারপর সে কিভাবে কোথায় লেখাপড়া করেছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে র্যাগিং হয়েছে, হ্যাঁ, এই সমস্ত তাকে কিভাবে হত্যা করা হয়েছে, ব্যক্তি যে সমস্ত লেখা বা ফেসবুকে মন্তব্য দিচ্ছে সেগুলি নিয়ে বইটা লেখা হয়েছে। হ্যাঁ, এখন আসলে আবরার ফাহাদ তো 5.5 বছর মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এই বইটার মাধ্যমে কিংবা আরো যারা বই লিখবে এটার মাধ্যমে ভবিষ্যতে তাকে সবাই জানবেন যে যাতে আবরার ফাহাদ ছিল, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, এটা যাতে ভবিষ্যতে সবাই মনে রাখে, সেটাই আমি আশা করি। আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে, আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করি। আমরা এই মুহূর্তে আবরার চেতনায় আবরার ফাহাদের যে সেই কথা বলতে চাই। চুমকি, আপনি তো যে আসলে অনেকেই গল্প, কবিতা, উপন্যাস এইগুলো লিখে, তো আপনি কেন আবরার ফাহাদকে বেছে নিলেন? আবরার ফাহাদের হত্যাকাণ্ডটা এইগুলো লিখে তো আপনি কেন আবরার ফাহাদকে বেছে নিলেন? আবরার ফাহাদের হত্যাকাণ্ডটা এতটা হৃদয়স্পর্শী এবং মর্মান্তিক ছিল যেটা আমার হৃদয়কে ভীষণভাবে নাড়া দিছে। তার প্রেক্ষাপট থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া যে আমি আবরার ফাহাদের সম্পূর্ণ জীবনী এবং ওর নৃশংস মৃত্যুর যে নাটকীয় ঘটনা, এই ঘটনাটাকে আমি দলিলবদ্ধ বা লিপিবদ্ধ করে রাখব। এই কারণেই আমি বইটা আসলে লেখার উদ্যোগ নিই এবং বইটা লিখি আর কি। দর্শক, আসলে যে
শুধু আবরার ফাহাদই নয়, এই বইমেলায় কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের অনেক গ্রন্থ প্রকাশ হয়েছে এবং সেটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তাও পাচ্ছে এবং প্রচুর সেই বইগুলো বিক্রি হচ্ছে। রেখা, আমার কাছে এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি। মনি, আপনাকে ধন্যবাদ। মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায় বলে মন্তব্য করেছেন ধর্মোপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর। সকালে কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া বাজারে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে একথা বলেন তিনি। মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামী আবহ সৃষ্টি হচ্ছে জানিয়ে এর মাধ্যমে দেশের ধর্ম পালনের ঐতিহ্য এবং মানুষের নৈতিকতার উজ্জীবন ঘটবে বলেও আশা জানান উপদেষ্টা। দেশের বাইরের খবর, ইউক্রেনকে বাদ দিয়েই শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি বলছে, আলোচনায় অংশগ্রহণ না করতে দিলে ইউক্রেন নিয়ে দুই পরাশক্তির কোনো সিদ্ধান্ত মেনে নেবে না তার দেশ। এদিকে ইউক্রেনে সেনা পাঠাতে যুক্তরাজ্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অন্যদিকে গাজা ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 6 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ব্যক্তিগত 6 রানে ওপেনার তানজিদ হাসান তামিম, 30 রানে মেহেদি মিরাজ ও 35 রানে রান আউটের শিকার হন সৌম্য সরকার। এই ম্যাচে ব্যাটিং বোলিং করতে পারবেন স্কোয়াডে থাকা সকল খেলোয়াড়। পাকিস্তান শাহিনস দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হারিস। প্রস্তুতি ব্যাচের সুবাদে স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারকে ব্যবহার করতে পারবে বাংলাদেশ। দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে রংপুরের 5 জেলায় অবস্থান কর্মসূচি। পানির ন্যায্য হিস্সা আদায়ে সবাইকে এক হওয়ার আহ্বান ফখরুলের। ক্ষতিপূরণ পুনর্বাসন সহ 3 দাবিতে গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের শাহবাগ অবরোধ, যানজটে ভোগান্তি। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গণহত্যার দায়ে সাবেক মেয়র আতিক সহ 6 আওয়ামী লীগ নেতা কারাগারে। গ্রেনেড হামলা মামলায় তারেকের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার। এবং রমজানে সুলভ মূল্যে চাল, মাছ, মাংস, ডিম বিক্রি করবে সরকার। বাজারে বোতলজাত সয়াবিনের সংকট না কাটায় ক্রেতাদের ক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।